নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী একটি বিশেষ আলোচনা নিয়ে। প্রতিদিন আমরা উন্নত স্বাস্থ্যসেবা, সুস্থ জীবনযাপন এবং একটি সচেতন সমাজ গঠনের কথা বলি, কিন্তু সেই লক্ষ্য পূরণ কি আদৌ হচ্ছে? সেই লক্ষ্য পূরণের পথে অন্যতম বাধা হয়ে দাঁড়াচ্ছে তামাকের ব্যবহার। উদ্বেগের বিষয় হলো শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই নন, যুব সমাজের একাংশ ক্রমশ তামাকজাত দ্রব্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে, যার প্রভাব পড়ছে ব্যক্তি, যার প্রভাব পড়ছে একটা গোটা পরিবারের উপর, যার সামগ্রিক প্রভাবই পড়ছে একটা সমাজের উপর। এই তামাকের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে মুখগহ্বরের ক্যান্সার সহ একাধিক গুরুতর রোগের অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে এই তামাক। অথচ সচেতনতা, সঠিক পদক্ষেপের মাধ্যমে এই ঝুঁকি অনেকটাই কিন্তু এড়ানো সম্ভব হচ্ছে। তবুও আমরা সেক্ষেত্রে সচেতন হচ্ছি না। আজ 31শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস। এই বিশেষ দিনে তামাকের ক্ষতিকর প্রভাব, বিশেষ করে মুখ এবং দাঁতের স্বাস্থ্যের উপর এর প্রভাব এবং তামাক মুক্ত জীবনের গুরুত্ব নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে ইতিমধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর লিপিকা দাস, মেডিকেল অফিসার, ডেন্টাল। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের পর্দায় এবং আজকের বিশেষ অনুষ্ঠানে। শুরুতেই জানবো যে বিশ্ব তামাক মুক্ত দিবসের তাৎপর্য। আচ্ছা, এই বিশ্ব তামাক মুক্ত দিবস অথবা তামাক বিরোধী দিবস কিন্তু প্রথম পালন করা হয় 1989 সালে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হাত ধরে এই দিবসটি পালনের যাত্রা শুরু হয়েছিল এবং প্রতি বছর বিশ্বজুড়ে আজকের দিনে মানে 31শে মে এই দিবসটি উদযাপন করা হয়ে থাকে। এবারে এই দিবসটি কেন উদযাপন হয়, এর উদ্দেশ্য কি, এর লক্ষ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে এই যে তামাকের এই প্রবল ব্যবহার, এই যে বহুল ব্যবহার এবং এই ব্যবহারের ফলে আমাদের শরীরে কি কি ক্ষতি হচ্ছে, কি ক্ষতিকারক প্রভাব, কি মারাত্মক সব রোগের সৃষ্টি হচ্ছে, এমনকি মারণবিধি ক্যান্সার অবধি তৈরি হয়ে যাচ্ছে, এটা জনগণকে বোঝানোর জন্যে, জানানোর জন্যে কিংবা সচেতন করার জন্যেই এই দিবসটি উদযাপন করা হয়। এবং দ্বিতীয়ত, ইতিমধ্যে যারা এই তামাকের নেশায় আসক্ত, এরা যেন এই দিবসটি পালনের মাধ্যমে নিজেরা যেন কিছুটা মোটিভেটেড হন এই নেশা থেকে নিজেকে সরিয়ে আনার জন্য বা নেশা মুক্তর জন্য। সেই জন্য দিবসটির পালনের তাৎপর্য এখানেও আছে। সত্যি তাই, একটা উদ্বেগের কারণ, আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে বর্তমান সময়ে এই তামাক শব্দটি। তবে সেক্ষেত্রে শুধুমাত্র আজকাল যদি দেখি প্রাপ্তবয়স্করাই নন, সঙ্গে যুব সমাজের একাংশ এই বিষয়ে আকৃষ্ট হচ্ছেন। বিশেষ করে যুব সমাজের মধ্যে এর প্রবণতা কতটা উদ্বেগজনক বলে আপনি মনে করেন? এটা ভীষণই উদ্বেগজনক, এত বহুলভাবে বেড়ে গেছে এর ব্যবহার, সত্যিই উদ্বেগজনক। কিন্তু এর পেছনে দায়ী আছে কিছু ফ্যাক্টরও দায়ী আছে। একটা হচ্ছে আজকাল তো শোনা যায় একটা পিয়ার প্রেশার শোনা যায়। পিয়ার প্রেশার মানে কি, আমি যাদেরকে সঙ্গে নিয়ে চলি, যেটা আমার সহপাঠী হতে পারে কিংবা আমার ওয়ার্কিং ফ্রেন্ডস হতে পারে, এদের কিছুটা ইনফ্লুয়েন্সে এই তামাক ব্যবহারটা, এই নেশাটা কেউ শুরু করতে পারে। কিংবা আরেকটা হতে পারে যে স্ট্রেস, আজকালকার দিনে শোনা যায় যে স্ট্রেস খুব বেশি, স্ট্রেসের কারণেও এই তামাক ব্যবহারটা শুরু হয়। দেখা গেল অ্যাকচুয়ালি কি হয়, তামাকের মধ্যে না নিকোটিন নামে একটি জিনিস আছে, একটি পদার্থ আছে, এটি তামাক পাতার মধ্যে থাকে। এটি প্রাকৃতিক একটি ইনগ্রেডিয়েন্ট বা উপাদান, তামাক পাতাতে এটি পাওয়া যায়। এটি মানুষকে মাদকাসক্তি মানে নেশায় আচ্ছন্ন করে। এটার এই ক্ষমতাটা রয়েছে মানুষকে নেশার প্রতি আকৃষ্ট করতে। তো এটা হলে কি হয়, এটা যখন তামাক গ্রহণ করে এর মধ্যে থাকে নিকোটিন। নিকোটিন হচ্ছে আজকের গল্পের, তামাক গল্পের মেইন ভিলেন হচ্ছে এই নিকোটিন। তো এই নিকোটিন কি হয়, সাময়িক একটা ভালো লাগা, একটা সেন্স অফ ওয়েলবিং একটা ক্রিয়েট করে আমাদের মধ্যে, মানুষের মধ্যে। তো যার জন্য এটা বারবার বারবার নিতে ইচ্ছে করে। আর এটা একবার নেওয়া শুরু করলে যখন অ্যাডিক্টেড হয়ে যায়, ছাড়ানো বড়ই মুশকিল। আর তাছাড়া যুব সমাজে আরেকটা জিনিস, আরেকটা হচ্ছে বিজ্ঞাপন। চতুর্দিকে এত বিজ্ঞাপন, এত প্রলোভন, এগুলো প্রলোভন এবং ফাঁদ তৈরি করে রেখেছে। তো তরুণ প্রজন্ম তো ন্যাচারালি আকৃষ্ট হয়ে যায়। মানে এই ভালো লাগাটা কখন গিয়ে একটা শরীরের জন্য ক্ষতিকারক বিষয় হয়ে দাঁড়াচ্ছে, হয়তোবা যুব প্রজন্মই সেক্ষেত্রে ভেবে উঠতে পারছেন না। না, এরা তো নেশায় আকৃষ্ট হয়ে যায়, তখন তো ফিরে আসতে পারে না, ফিরে আসাটা বড় কঠিন।
ফিরে আসা যায়, কিন্তু ফিরে আসাটা কঠিন কঠিন পথ হ্যাঁ, হয়ে দাঁড়ায়। আর যুবক সমাজ তো এই নেশা থেকে নিজেকে ফিরিয়ে আনাটা জন্য অনেক ফ্যাক্টর আছে, সেটা করা যাবে, করা যায় না সেটা আমি বলছি না, করা যাবে, কিন্তু সেই জন্য চিকিৎসাও নিতে হবে, অনেক কিছু আছে, সেটা করতে হবে, সেটা আমরা বলে দেবো, যে চিকিৎসকরা বলে দেন, সাহায্য করেন, উপায় আছে, উপায় যে নেই তা না, উপায় আছে। এটাই। তবে এই যে ধূমপান এবং ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য, এই দুটির মধ্যে কোনটি বেশি ক্ষতিকারক, নাকি উভয় সমান ঝুঁকিপূর্ণ? না, এই যে আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস একটু জেনে নিই। হুম। এই যে তামাকের ব্যবহারটা তুমি যেটা বললে, যেটা ঠিকই আছে, একটা হচ্ছে ধোঁয়াযুক্ত, একটা হচ্ছে ধোঁয়াবিহীন। ধোঁয়াবিহীন। ধোঁয়াযুক্ত মানে হচ্ছে যেমন সিগারেট, বিড়ি, হুম, হুম। হুকো, পাইপ, তারপরে সিগারেলা, এসব। আর ধোঁয়াবিহীন হচ্ছে যেমন ধোঁয়াবিহীন তামাকের ব্যবহার, যেমন লোকেরা পান খায়, জর্দা, তারপরে হচ্ছে আম, জর্দা আছে, তারপরে খৈনি খায় লোকেরা, গুল গুল দিয়ে দাঁত মাজে আমাদের দেশের কিছু অঞ্চলের লোকেরা, তারপরে ওইভাবে যখন মুখ দিয়ে যায় তখন ওই তামাকই তো, দুটোর মধ্যেই তামাক, সিগারেট বিড়ির মধ্যেও তামাক আছে, এগুলোর মধ্যেও তামাক আছে। তামাক ইটসেলফ একটা ভীষণ বিষাক্ত, তামাকের মধ্যে বিষাক্ত কিছু জিনিস রয়েছে, উপাদান রয়েছে, যেগুলো উভয় ক্ষেত্রেই সমানভাবে ক্ষতিকারক। এই তামাক সেবনের ফলে মানবদেহের কোন অংশটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? আচ্ছা, কোন অংশটা সবচেয়ে বেশি বলে বলবো না, আমি বলবো দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে, ভীষণ জটিল রোগকে ডেকে নিয়ে আসছে, এমনকি ক্যান্সার, দেহের বিভিন্ন অঙ্গে ক্যান্সার অব্দি করে দিচ্ছে। যেমন মুখ থেকে শুরু করা যাক, মুখে ক্যান্সার, মুখের ভেতরে বিভিন্ন জায়গায় ক্যান্সার করতে পারে, জিভে হতে পারে, ঠোঁটে হতে পারে, মাড়িতে হতে পারে, গালে হতে পারে, তারপরে গলাতে হতে পারে, তারপর শ্বাসনালী, খাদ্যনালী, ফুসফুস, পেটের মধ্যে, মানে লিভার, প্যানক্রিয়াস, কোনো কিছুকেই সে বাদ দেয় না, এমনকি দেখা গেছে যে ব্রেস্টেও অব্দি ক্যান্সার হতে পারে। সেজন্য প্রেগনেন্ট মহিলাদের বলা হয় যে ধূমপান থেকে অবশ্যই বিরত থাকবেন, এটা এতই একটা বাজে জিনিস। অনেকে মনে করেন যে এই ধূমপানটা আমি নেব, কিন্তু অল্প বা সীমিত পরিমাণে নেব। এই যে অল্প বা সীমিত পরিমাণে একটা চিন্তা ভাবনা থাকে, সেটা কত বড় ক্ষতি করছে তাদের জন্য? না না না, অল্প সীমিত না, এটা পুরোপুরি পরিত্যাগই করতে হবে। অল্প সীমিত বলে এটাতে কোনো ব্যাপার নেই। তামাক ইটসেলফ এটা খুবই একটা ক্ষতিকারক জিনিস। তামাকের মধ্যে ওই নিকোটিন জিনিসটা খুবই খারাপ, সেটার অনেকগুলো বাজে দিক আছে, সেগুলো আস্তে আস্তে হয়তো বা আমরা আলোচনায় আসবো। কাজে সীমিত টিমিত আমি বলবো না, এটা পুরোপুরি পরিহার করাই ভালো। পরোক্ষ ধূমপান বা যাকে বলি আমরা প্যাসিভ স্মোকিং, পরিবারের শিশু থেকে শুরু করে যারা নারী কিংবা যারা বয়স্করা রয়েছেন, কেউ বা অসুস্থ রয়েছেন, তাদের উপর কিভাবে প্রভাব ফেলে? হ্যাঁ, এটা একটা খুব ইন্টারেস্টিং, ভালো প্রশ্ন করেছেন এটা। আচ্ছা, প্যাসিভ স্মোকিং কিংবা অ্যাক্টিভ স্মোকিং কোনোটাই তো ভালো নয়, যদিও কিছু কিছু বইয়ে এরকম উল্লেখ আছে যে বলছে যে অ্যাক্টিভ স্মোকিং থেকে প্যাসিভ স্মোকিংটা বেশি ক্ষতিকারক। কেননা যিনি সামনে বসে আছেন, যিনি স্মোক করছেন, এবং সামনে যিনি বসে আছেন, সেই ধোঁয়াটা উনার শ্বাস প্রশ্বাসের সঙ্গে ভেতরে ঢুকে যাচ্ছে, এটা উনাকে বেশি ক্ষতিগ্রস্ত করছে। কাজেই শিশু কিংবা প্রেগনেন্ট মহিলা বা যেই থাকুক সামনে, বয়স্করা, সবার জন্যই এটা ভীষণই ক্ষতিকারক। এটা কিছু কিছু বই এরকম উল্লেখ আছে, এই আর কি। এই যে তামাক, কোনোটাই ভালো নয়, না অ্যাক্টিভ স্মোকিং ভালো, না প্যাসিভ স্মোকিং। সত্যিই তাই। তামাক ব্যবহারের ফলে যেমনটা আপনি বলছিলেন যে মুখের ভেতরে অনেকটা ক্ষতি করে, মুখের ভেতরের অংশে কি ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং এর মধ্যে কোনটা সব থেকে বেশি ক্ষতি হয়? আচ্ছা, মুখের ভেতরে তো অনেক রকম ক্ষতি করতে পারে, অনেকগুলো। দাঁত এবং মাড়ি দুটোই ক্ষতিগ্রস্ত হয়। প্রথমত এই যে তামাক কিংবা তামাকের মধ্যে থাকা নিকোটিন কি করে, দাঁতের মধ্যে বিচ্ছিরি ওই ছোপ ছোপ করে দেয়, সেটা হলদেটে কালচে বাদামি রঙের ছোপ তৈরি করে। তারপরে আমাদের লালা গ্রন্থির ওপরে নিকোটিনের একটা প্রভাব রয়েছে, সেটাকে নষ্ট করলে সেটাকে কিছুটা এফেক্ট করে, এবং তার ফলে কি হয়, মুখটা শুকনো হয়ে যায়, ড্রাই হয়ে যায় এবং দুর্গন্ধ হয়। তারপরে হতে পারে মাড়ির রোগ, আমরা বলি পেরিওডন্টাল ডিজিজ। এবার পেরিওডন্টাল ডিজিজ মানে কি, মাড়িতে সংক্রমণ করে ফেলে, মাড়িতে সংক্রমণ হয়ে গিয়ে তারপরে মাড়িটা ফুলে যায়, মাড়িতে রক্ত পড়ে, পুঁজ পড়ে, ভীষণ রকম ব্যথা হয় মাড়িতে, এটাকে পেরিওডন্টাল ডিজিজ বলে। এবং এরকমও হয় যে এক্সট্রিম কেসে কি হয়, দাঁতের মাড়িটা দুর্বল হয়ে, দাঁতের গোড়াটা দুর্বল হয়ে যায়, সেটা মাড়ি থেকে বেরিয়ে আসে, দাঁত নড়ে যায় এবং এক্সট্রিম কেসে তো দাঁত পড়েও যায়।
ঠিক আছে। তারপরে আরো একটা জিনিস করে, যেটা ঘা, মুখের মধ্যে ঘা করতে পারে। এই তামাক ব্যবহারের ফলে মুখের মধ্যে ঘা হতে পারে। তারপরে আরেকটা হতে পারে যে মুখে যদি কারোর ঘা থাকে বা কেউ একটা দাঁত ফেললো, সেটা তাড়াতাড়ি শুকোবে না, আচ্ছা, সেটা অনেক ডিলে হয়ে যাবে। এই জিনিসগুলো করে, মুখের মধ্যে এই ধরনের ক্ষতি করে। এর মধ্যে কোন লক্ষণগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? এই মুখের ভেতরের কথা হুম। বলছো? এই ঘা জিনিসটা খুব বাজে। আচ্ছা। ঘা সবগুলোই অ্যাকচুয়ালি, দাঁত আমরা বলি না যে দাঁত না থাকলে দাঁতের গুরুত্ব বোঝা হুম, যায় না। হুম। এই যে মাড়ির রোগ, এটা যখন যখন রোগটা পেশেন্ট যখন সাফার করছে তখন তো তার একটা কষ্ট সেটা আছেই, এবং আলটিমেটলি দাঁত যখন পড়ে যায়, একটা দাঁত না থাকা সেটা কিন্তু খুব চাপের ব্যাপার। কেন কি, দাঁতটা থাকলে পরে লোকে সেটা বোঝে, যেই মাত্র পড়ে যায় দাঁতটা, যখন থাকে না হুম। তখন তার ফাংশনিং এ কষ্ট হয়, খেতে অসুবিধে হয়, কথা বলতে অসুবিধে হয়, তখন সেটার গুরুত্ব বোঝা যায় যে আহা আমার দাঁতটা তো নেই। কাজে আমি বলবো প্রত্যেক কটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাতেই জোর দেওয়া উচিত। এবং যে কথাটা তখন আমি বোধহয় স্কিপ করে গেছি, সেটা হচ্ছে মুখের ক্যান্সার অব্দি কিন্তু করতে পারে। এবং আচ্ছা। দেখা গেছে যে মুখে যত ক্যান্সার হয়, মানে ওরাল ক্যান্সার বলি হুম, হুম, আমরা, হুম। ওরাল ক্যান্সারের মধ্যে 80 to 90% কারণ হচ্ছে এই তামাক। এই তামাক এমনই একটি বিষাক্ত পদার্থ বা জিনিস। ধূমপানের কারণে মাড়ি এবং মুখের সামগ্রিক স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব কি পড়ে? হ্যাঁ, দীর্ঘমেয়াদী প্রভাব তো অবশ্যই পড়ে। হুম, লং স্ট্যান্ডিং একটা প্রভাব হয়, ইম্প্যাক্ট হয়, হুম। যেটার ফলে এই যেগুলো এতক্ষণ ধরে ডিসকাস করলাম, এগুলো হতে পারে। এই যে আপনি বললেন যে এই ধূমপানের পরেই বিশেষ করে দাঁত কালচে হয়ে যায় কিংবা হলদেটে হয়ে যায়, হুম। সেটার পেছনের কারণটা কি রয়েছে? অ্যাকচুয়ালি হ্যাঁ, এই যে তামাকের মধ্যে আছে নিকোটিন, হুম। এই নিকোটিনটি অ্যাকচুয়ালি একটি অ্যালকালয়েড। এটা কালারলেসও হতে পারে, কালারলেস থেকে শুরু করে এটা একটা পেইল ইয়েলো কালার হয় এটা। এবার কি হয়, এটা যখন এক্সপোজ টু লাইট বা এয়ার, মানে আলো বা হাওয়ার সংস্পর্শে যখন আসে, হুম। তখন এটা এটা ওই কালার, একটি কালচে বাদামি কালার ধারণ করে। ওই থেকে দাঁতের মধ্যে এই ছোপটা পড়ে যায় আসলে, আচ্ছা। এই নিকোটিন থেকে। এই যে মানে ধূমপান মানুষ করছেন কিন্তু এত বড় যে ক্ষতি হবে সেটা কেউ কেউ সচেতন থাকার পরও তারপরেও যেন এই জিনিসটা তারা ব্যবহার করে যাচ্ছেন, প্রতিনিয়ত নিত্যদিনের সঙ্গী করে তুলছেন। মুখের ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কি কি যেগুলি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন থাকা জরুরি? আচ্ছা, এই লক্ষণগুলো একটু পরে আমি বলছি। হুম, তার আগে বলিনি কেন এই আসক্তিটা কেন হয়, কেন লোকে তামাকের প্রতি এত আসক্ত হুম, হয়ে হুম, পড়ে। হুম। সেটার মূলে আমি প্রথমেই বলেছি নিকোটিনের কথা। নিকোটিন। এই কাহিনীর যে মেন ভিলেন, নিকোটিনের মধ্যে এই প্রপার্টি, মানে এই ক্ষমতাটুকু রয়েছে, হুম, সে মানুষকে নেশাগ্রস্ত করে ফেলে, তার প্রতি সে আসক্ত করে ফেলে। ঠিক আছে। হুম। এবারে সেকেন্ড যেটা কোয়েশ্চেন, কোন কোন যে লক্ষণগুলো? কি কি লক্ষণগুলো। হুম। লক্ষণগুলো হতে পারে, এক তো হতে পারে যে তার ঢোক গিলতে অসুবিধে। আচ্ছা। ঠিক আছে, মুখের ক্যান্সারের এগুলো, এই উপসর্গ একটা, ঢোক গিলতে অসুবিধা হতে পারে। চোয়ালে ভীষণ ব্যথা হতে পারে। হুম, হুম, চোয়ালে ভীষণ ব্যথা হতে পারে। তারপরে হতে পারে হলো গিয়ে তার মুখটা খুলতে, আমরা নর্মালি একটা হাঁ করতে, আমরা নর্মালি একটা মুখ খুলি তো, হুম, আর হুম। হাঁ করি, সেই হাঁ করাতে তার একটু রেস্ট্রিকশন চলে আসবে, ঠিকভাবে সে হাঁ করতে পারবে না, এটা হতে পারে। কখনো কখনো লক্ষ্য করা যায় যে গালের যে চামড়াটা রয়েছে, ত্বকটা রয়েছে, সেটা হালকা হতে শুরু করে, কারোর ক্ষেত্রে দেখা যায় যে হোল হতে শুরু করে। সেই বিষয়টা মানে কি একটু যদি তুলে ধরেন? আম, এই কেউ পান খাচ্ছেন কিংবা কেউ এই নেশা জাতীয় তামাক সেবন করছেন, তার ফলে লক্ষ্য করা যাচ্ছে যে গালের যে চামড়াটা, ভেতরে যেটা হ্যাঁ, চামড়াটা রয়েছে সেটা হ্যাঁ, হালকা হ্যাঁ, হতে শুরু করে। সেটা ঘা হতে থাকে অ্যাকচুয়ালি। হ্যাঁ, হ্যাঁ। এগুলো খুব অ্যাব্রেসিভ জিনিস আছে, যে হ্যাঁ এই হুম, যে তামাকের মধ্যে, শুধু তো তামাকের সঙ্গে যখন বাজারে যখন বিক্রি হয় জিনিসগুলো, শুধু তো তামাক পাতাটা বা নিকোটিনটাই শুধু থাকে না, এর সঙ্গে অনেক নিশ্চয়ই। এজেন্ট থাকে, হুম, ফ্লেভারিং এজেন্ট থাকে, ইত্যাদি ইত্যাদি থাকে। তো হুম। সেগুলো কি হয়, সেগুলো গালের যে চামড়াটা অত্যন্ত নরম থাকে, এগুলো ছুলে যায়, ঘা হয়। আচ্ছা, আচ্ছা, মুখের যে ক্যান্সার বলে ঘা, মানে নন হিলিং আলসার, আচ্ছা। মানে ঘা যেটা বহুদিন ধরে মুখে আছে, সারছে না, এটাও কিন্তু একটা বড় লক্ষণ। এরকম যদি হয়ে থাকে, তবে অবিলম্বে সেই মানুষটি দন্ত চিকিৎসকের কাছে এসে পরামর্শ করা উচিত। এর নন মধ্যে হিলিং কোন আলসার বয়সের মানুষের মধ্যে বেশি দেখা যায়? বর্তমানে কি কম বয়সীদের মধ্যে নাকি প্রাপ্তবয়স্কদের মধ্যে সেটা লক্ষ্য করা যায়? সবসময় দেখা গেছে কি 40 বছরের ঊর্ধ্বেই হুম। মহিলা এবং পুরুষদের মধ্যে, কিন্তু আজকাল তরুণ প্রজন্মেও এটা লক্ষ্য করা যাচ্ছে।
তামাক ব্যবহার কি শুধুমাত্রই মুখের স্বাস্থ্যকে ক্ষতি করে নাকি ফুসফুস সহ শরীরের অন্যান্য অঙ্গকেও নষ্ট করে দিচ্ছে কিংবা ধ্বংস করে দিচ্ছে? হ্যাঁ, তামাক ব্যবহার দেহের অনেক অঙ্গ প্রত্যঙ্গকে নষ্ট করছে। মুখের কথা তো বললাম, মুখ থেকে শুরু করে, গলা থেকে শুরু করে, ফুসফুস থেকে শুরু করে, পেট, সবকিছুই তার মানে এফেক্ট হচ্ছে আর কি তামাকের ব্যবহার। একেবারেই তাই। এবং তার পাশাপাশি আরো একটি কথা যদি বলি যে মুখের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত যদি হয় তাহলে চিকিৎসার মাধ্যমে কতটা সফলভাবে নিরাময় করা হ্যাঁ সম্ভব? হ্যাঁ, আর্লি ডায়াগনোসিস সবসময় আমরা বলে থাকি, আর্লি ডায়াগনোসিস ইজ এ মাস্ট। আর্লি ডায়াগনোসিস হলে রোগ নিরাময় হওয়াটা কোনো অসম্ভবের কিছু না, এবং এটা খুব ইম্পর্টেন্ট মানে তাড়াতাড়ি শনাক্তিকরণ। কাজে কোনো সিমটম, কোনো উপসর্গ যদি কারুর থাকে তাহলে একটু দেখা যাক বলে বাড়িতে বসে না থেকে অবিলম্বে ডাক্তারের কাছে চলে আসাটাই শ্রেয়। এই ক্যান্সার বা ক্যান্সার পূর্ববর্তী অবস্থা শনাক্ত করতে বর্তমানে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা পদ্ধতি রয়েছে? আচ্ছা, প্রথমত পেশেন্ট যখন আসবে, যদি ডক্টরের কোনো ডাউট হয় তখন প্রথমে করা হয় ক্লিনিক্যাল এক্সামিনেশন, মানে আমাদের যেসব ক্লিনিকে যেসব ডায়াগনস্টিক ইনস্ট্রুমেন্ট আছে এগুলো দিয়ে প্রথমত আমরা মুখটা চেক আপ করবো বা এক্সামিন করব। তারপরে তো এক্স রে আছে, তারপরে বায়োপসি আছে যেটা মাস্ট, যদি সন্দেহ থাকে বায়োপসি, দেন সিটি স্ক্যান করানো হয়, এমআরআই করানো হয়, এগুলো করে ক্যান্সার ডিটেকশন করা যায়। এই সব কিছু সেবনের ফলে কি তার পেছনে কি এই যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রোকের প্রবণতা বাড়ছে, হার্ট অ্যাটাকের প্রবণতাটা বাড়ছে, এটাও কি তার মূল কারণ? এটা হচ্ছে তামাক ব্যবহারের জন্য। এখানেও আবারও বলি, নিকোটিনের এখানে ফাংশন আছে। নিকোটিন এরমই একটা রাসায়নিক, এরম একটা বিষাক্ত পদার্থ যে কিনা প্রথমত তো বলেছি যে এটা নেশা করতে পারে, নেশা ধরাতে পারে, সাহায্য করে নেশা ধরাতে। আর সে কি করে, সে যখন শরীরে প্রবেশ করে আমাদের হার্ট রেট বাড়িয়ে দেয়, হার্ট রেট বাড়ায়, রক্তচাপ বাড়িয়ে দেয়, মানে ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, আমাদের রক্তনালী আছে সেগুলোকে সরু করে দেয়, এবং তার ফলে ওই হৃদরোগের ঝুঁকি কিংবা স্ট্রোকের ঝুঁকি এগুলো অনেক বাড়িয়ে দেয়। নিয়মিত ডেন্টাল ও ওরাল হেলথ চেকআপ মুখের বিভিন্ন রোগ কিংবা ক্যান্সার প্রতিরোধ করতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা এটা পালন করে? ভীষণ ইম্পর্টেন্ট, এটা খুব ভালো প্রশ্ন, এটা ভীষণই ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি কি হয়, মুখের ভেতরে আমরা তো মুখের ভেতরটা নিজে আমরা দেখতে পাই না, তাই তো? আর দাঁতের এমন কিছু ডিজিজ আছে বা রোগ আছে যেগুলো প্রথম অবস্থায় পেশেন্টরা নিজে বুঝতেও পারে না। মনে করো একটা ডেন্টাল ক্যাভিটি, দাঁতের ক্ষয়, প্রথম অবস্থায় পেশেন্ট বুঝতেই পারবে না। পেশেন্ট কখন বোঝে? যখন কিছু একটা উপসর্গ শুরু হয়, দাঁত ব্যথা হচ্ছে বা দাঁত শিরশির করছে বা ঠান্ডা জল খেতে পারছে না, মিষ্টি খেতে পারছে না, এরম যখন উপসর্গ হয় তখন ডাক্তারের কাছে আসে। কিন্তু তখন দেখা যায় কি ব্যাপারটা অনেক এগিয়ে গেছে, রোগটা অনেক দূর অ্যাডভান্স হয়ে গেছে। তখন হয়তো ট্রিটমেন্ট আছে কিংবা নেই, কিংবা আছে, তখন তো ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়, ট্রিটমেন্টটা করাতে হয়। হ্যাঁ, আর প্রথম অবস্থাতে যদি চলে আসে, যখন রোগটা খুবই অল্প, খুব প্রথম স্টেজে আছে, প্রাথমিক স্টেজে, তখন তখন সেই অবস্থাতে ডায়াগনোসিসটা হলে ট্রিটমেন্ট অনেকটা ইজি হয়ে যায়, সেটা পেশেন্টের জন্য খুব ভালো। সেজন্য আমরা বলি অন্তত 6 মাস পর পর যেন ডেন্টিস্টের কাছে এসে চেক আপ করিয়ে নেয়। আপনি যেমনটা বলছিলেন যে এগুলিকেও ত্যাগ করা যায় এবং আমরা প্রত্যেকেই জানি যে অসম্ভব হলে কিছুই হয় না, তাই সেক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানী কিংবা এইগুলিকে ত্যাগ করতে গেলে কাউন্সিলিং এবং চিকিৎসা কতটা জরুরি? এটা ভীষণ রকমের জরুরি, কাউন্সিলিং এবং চিকিৎসা দুটোই তো জরুরি। কিন্তু তারপরেও একটা কথা আছে কি, প্রথমে পেশেন্টের নিজের ইচ্ছেটা থাকতে হবে। আমার ইচ্ছেটা থাকতে হবে যে আমি সিগারেট স্মোকিং ছাড়বো কিংবা আমি পান ছাড়বো, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কাউন্সিলিং এবং চিকিৎসা দ্বারা পেশেন্ট পুরোপুরি ছেড়ে দিতে পারবে বা ভালো হয়ে যেতে পারবে। এই সিগারেট বা ভ্যাপিং কি তার নিরাপদ বিকল্প? একদমই না। ই সিগারেট বলো, ভেপিং বলো, সবকিছুতেই সেই তামাকের ব্যবহার, সেই তামাকের ব্যবহার। কাজে তামাক যতক্ষণ এই কাহিনীতে থাকছে সেটা লোকের জন্য সেটা ভীষণই ক্ষতিকারক হচ্ছে। তামাককে ত্যাগ করার পর শরীরে এবং মুখের স্বাস্থ্যে কি ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়? আচ্ছা, ইতিবাচক পরিবর্তন বলতে দেখো, এই সমস্ত জটিল রোগের কথা যেগুলো বলেছি, ক্যান্সার থেকে শুরু করে ফুসফুসের রোগ কিংবা ফুসফুসের ক্যান্সার বলো, স্ট্রোক বলো, হার্ট অ্যাটাক বলো, এগুলোর ঝুঁকি তো প্রচুর পরিমাণে কমে যাচ্ছে। সেই সঙ্গে ক্যান্সারের ঝুঁকিও তো কমছেই। আর তার সঙ্গে না একটা সার্বিক একটা উন্নতি হয় স্বাস্থ্যের, সেই সঙ্গে লোকের সেলফ কনফিডেন্স অনেক বেড়ে যায়, এগুলোই ইতিবাচক। স্কুল কলেজ পড়ুয়া এবং তরুণ প্রজন্মকে
তামাকের প্রভাব থেকে দূরে রাখতে পরিবার হোক কিংবা শিক্ষা প্রতিষ্ঠান হোক কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আচ্ছা, এটার সমাধান কিন্তু আমার মনে হয় এটা সমাধান হতে হবে কিন্তু একটি ঘর থেকে, বাড়ি থেকে। একেবারে হ্যাঁ, স্কুল পড়ুয়ার বাড়ি থেকে এটা হতে হবে। যিনি পরিবারে যারা অন্যরা রয়েছেন কিংবা যারা গুরুজনরা রয়েছেন কিংবা হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন, উনার নিজেরও এই অভ্যেসটি করলে চলবে না, বা কিংবা যদি করে থাকেন সেটি ত্যাগ করতে হবে, ছাড়তে হবে। স্কুল কলেজ পড়ুয়াদের প্রতি তীব্র নজরদারি করতে হবে এবং ওদেরকে বোঝাতে হবে। সচেতনতা একটি মেইন পার্ট। এই যে তামাক গ্রহণ বা তামাক ছাড়া, এটার সম্পর্কে সচেতনতাই হচ্ছে একটি মেইন পার্ট। এগুলো আগে থেকে বোঝাতে হবে। আর স্কুল কলেজের একটি রোল রয়েছে। স্কুলে যেমন বিভিন্ন রকম স্বাস্থ্য, হেলথ এডুকেশনের মাধ্যমে ওদেরকে সচেতন করতে হবে, অ্যাওয়্যার করতে হবে। আর তাছাড়া আজকাল তো গভর্নমেন্ট লেভেল থেকে প্রচুর কিছু করা হয় এই জন্য, অ্যাওয়ারনেসের জন্য। হ্যাঁ, তো বিভিন্ন স্কুল হেলথ প্রোগ্রামগুলো করা হয়, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়। তাছাড়া বিভিন্ন কর্মশালা তো করা হয়েই থাকে। এই যে বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে সচেতনতার বার্তা ছড়ানো হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান হোক কিংবা সংস্থাও সচেতনতার বার্তা ছড়াচ্ছে, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সমাজের একটা অংশ কিন্তু সেইভাবেই যেন গোপনে থেকে যাচ্ছে, তাদের মানে সেবন করার প্রবণতা, এবং তার পরবর্তীতে সেটা গোটা সমাজকে ধ্বংস করছে। এই সমাজের ভূমিকাটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, সমাজ কি দিয়ে হয়? সমাজের একটা ইউনিট তো একটা পরিবারই। কয়েকটি পরিবার মিলেই তো সমাজ তৈরি হয়, তাই না? আমরা সবাই সমাজেরই তো অংশ, প্রত্যেকটি পরিবারই তো সমাজের অংশ। কাজে পরিবার, এখানে সমাজ মানে একটি কোনো বিচ্ছিন্ন কোনো জিনিস না। পরিবার মিলিয়েই হয় সমাজ। কাজে প্রত্যেকটি পরিবারেরই যতখানি রেসপন্সিবিলিটি আছে, তো সেই করে সমাজটা তৈরি হচ্ছে। এবং সার্বিকভাবে সমাজের কিরকম, সমাজ কিভাবে করতে পারে, এটা বিভিন্ন রকম কর্মশালা করতে পারে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারে। তাছাড়া আজকাল তো সমাজ যখন বললে কোনো কিছু তো সমাজের বাইরে নয়। এই যে যেমন আমাদের ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন আছে, ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন কি করছে এগুলো নিয়ে বিভিন্ন রকম কর্মসূচি কিন্তু আছে। সবসময় স্কুলে গিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করছে। তাছাড়া ওরাল স্ক্রিনিং করছে, ওরাল স্ক্রিনিং ক্যাম্প করছে, তারপরে সেমিনার, ওয়ার্কশপ, এগুলো তো করেই যাচ্ছে। এগুলো বিভিন্ন রকম সংস্থা থেকেই করা হয়, শুধু যে আইডিয়া থেকে না, বিভিন্ন স্তর থেকেই করা হয়। এই সব তো সমাজেরই অঙ্গ। এইভাবেই সমাজ তামাকের বিরুদ্ধে স্টেপ নিতে পারে। শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো, যারা দীর্ঘদিন ধরে তামাক ব্যবহার করছেন কিন্তু হয়তো কোনো না কোনো কারণবশত তারা ছাড়তে পারছেন না, তাদের উদ্দেশ্যে একজন চিকিৎসক হিসেবে আপনি কি বার্তা দেবেন? না, ছাড়তে পারছেন, দেখো অসম্ভব বলে তো এই পৃথিবীতে কিছুই নেই। আমাকে আগে ফার্ম ডিসিশনটা নিতে হবে কি আমি ছাড়বই। যেই মাত্র এই ডিসিশনটা একজন নিয়ে নেবে, তার পক্ষে তখন আর অসম্ভব কিছুই নেই। ওই ডিসিশনটা নিতে হবে, কিছু একটা থেকে মোটিভেশন নিতে হবে, আমাকে ছাড়তে হবে। সেটা আমার বাচ্চার কথা ভেবেই হোক, আমার পরিবারের কথা ভেবেই হোক, কিংবা আমার নিজের স্বাস্থ্যের কথা ভেবেই হোক, ওই মোটিভেটেড হয়ে সেই সিদ্ধান্তটা আগে নিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ, যে আমি ডিসিশনটা নিলাম যে আমি তামাকটা ছাড়বো। তবে বাকিগুলো আপনি আপ সব সলভ হয়ে যাবে। সত্যি তাই। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন এবং যারা দর্শক বন্ধুরা আমাদের অনুষ্ঠান এতক্ষণ ধরে শুনছিলেন, আলোচনা এতক্ষণ ধরে শুনছিলেন, আজকের এই অনুষ্ঠান হোক আগামী দিনের জন্য আপনার সতর্ক থাকার বার্তা। কারণ তামাক শুধুমাত্র একজন ব্যক্তির স্বাস্থ্যের ক্ষতি করে না, এটি একটি পরিবার, একটি সমাজ এবং আগামী প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। তাই সচেতনতাই হতে পারে এর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। বিশ্ব তামাক মুক্ত দিবসে আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, নিজে তামাক থেকে দূরে থাকব এবং অন্যদেরকেও সচেতন করব এবং একটি সুস্থ, সুন্দর, তামাক মুক্ত সমাজ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করব। আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও ধন্যবাদ জানাই ডক্টর লিপিকা দাস, আপনি সময় দিয়েছেন আমাদের এবং এত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন আজকের এই বিশেষ দিনে। তবে যারা দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে শুনছিলেন, আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী আপডেট নিয়ে ফিরছি, ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।